আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ভোটের মাঠে চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে। এতকাল যে সকল বিষয়াদি ছিল সেটি হলো জাস্ট একটা খেলা শুরু হওয়ার মতো টানটান উত্তেজনা। এখন খেলা শুরু হয়ে গেছে, ভোটের মাঠের খেলা। অবাক করার বিষয় হলো যে এখানে মূলত এক পক্ষ অ্যাকশন দেখাচ্ছে খেলতে গিয়ে, আর অন্য পক্ষ অ্যাকশন না দেখিয়ে, রিয়াকশন না দেখিয়ে তকদিরের উপর, কপালের উপর, ভাগ্যের উপর তারা নির্ভর করছে। তারা অপেক্ষা করছে যে সময় সবকিছুর মীমাংসা করবে। 25 তারিখে টার্গেট করে বিএনপির সমস্ত চিন্তা চেতনা এখন 25 তারিখ কেন্দ্রিক হয়ে গেছে। তারেক রহমান সাহেব দেশে আসবেন, তারপর 25, 26, 27 এই 3 দিন মোটামুটি তিনি ব্যস্ত থাকবেন সংবর্ধনা গ্রহণ করার জন্য। 28 তারিখ থেকে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন বা নেবেন। আর সেই 28 তারিখের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন। অনেকে চিন্তা করছেন যে যারা মনোনয়ন পেয়েছেন এটা বাদ হয়ে যেতে পারে, আবার অনেক আশা করছেন যে তারেক রহমান সাহেব দেশে আসলে তার মনোনয়ন হতে পারে। এই যে একটা আশা নিরাশার যে দোলাচল, এখানে কেউ কোনো অ্যাকশন দেখাচ্ছে না, একেবারে 25 তারিখের জন্য রুদ্ধ শ্বাসে তারা অপেক্ষা করছে। এই গেল একটা গ্রুপ। এখন পর্যন্ত তফসিল যে পর্যায়ে রয়েছে সেই তফসিলের হিসাব অনুযায়ী মূলত ধরুন 29 তারিখে, ডিসেম্বর মাসের 29 তারিখে এই প্রার্থীতা মানে তাকে নমিনেশন পেপার জমা দিতে হবে, প্রার্থীতা কনফার্ম করতে হবে। তাহলে আমি যে হিসাব বললাম যে তারেক রহমান সাহেব যেদিনে আসবেন ওই দিন 25শে ডিসেম্বর, তারপরের দিন বন্ধ। তো সব মিলিয়ে মানে যে অবস্থা, সেই অবস্থায় 28 তারিখের আগে ওনার পক্ষে অফিসে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। আর যদি আপনি অলৌকিক কিছু না ঘটেন তাহলে 28 তারিখে উনি সিদ্ধান্ত নিয়ে 29 তারিখে যে পদগুলোতে এখনো মনোনয়ন দেওয়া হয়নি আর যেগুলোতে অনেক আশা করছেন যে তারেক রহমান সাহেব সেগুলো সব উল্টে দিবেন, তারেক রহমান সাহেব তারপরে ভোটার হবেন, ইলেকশন করবেন। সেক্ষেত্রে তাদের এই যে এক্সপেকটেশন বা তাদের যে ইলুয়েশন, কল্পনা, এই কল্পনাকে যদি বাস্তবে রূপ লাভ নিতে হয় তাহলে 29 তারিখের যে তফসিল সেটি পেছাতে হবে। এখন বিএনপির পক্ষ থেকে এটি পেছানো সম্ভব হবে কি হবে না এটা নির্ভর করছে সরকারের উপরে আর সরকার সমর্থিত জামাতের উপর। জামাত যদি দেখে যে এই কর্ম করলে, অর্থাৎ যদি তফসিলটা না পেছানো হয় তাহলে বিএনপির মারাত্মক ক্ষতি হবে, তাহলে আপনি ধরে নিন তফসিল পেছানো হবে না। বিএনপিকে তফসিল পেছানোর জন্য আন্দোলন করতে হবে এবং এটা মানে বিএনপির জন্য একটা আত্মঘাতীর সিদ্ধান্ত। তখন সবাই বলার চেষ্টা করবে যে আমরা তো তফসিল দিয়েছি তারেক রহমান সাহেবের কথা মতোই, আর এখন যেহেতু তারা পেছাতে চাচ্ছেন তো কাজেই আমরা এখন পেছাবো 6 মাস। 6 মাসের আগে পেছানো সম্ভব না। এর কারণ হলো এরপরই চলে আসবে পবিত্র ঈদ উল ফিতর, কিছুদিন পরে ঈদ উল আজহা, এরপর বর্ষাকাল, তারপরে শীতকাল না আসলে তো আমাদের দেশে নির্বাচন জমে না। বোঝার চেষ্টা করুন। তাহলে চিন্তা করুন অ্যাকশন, রিয়াকশন এবং যাকে বলা হয় ইলুয়েশন নিয়ে আমাদের যে ইলেকশন কমিশন, বিএনপি এবং জামাত এবং সরকারের মধ্যে কি ধরনের রসায়ন চলছে। জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। দ্বিতীয় যে উদাহরণ সেটি হলো বেগম জিয়ার শারীরিক অবস্থা। তো তিনি এখন আইসিইউতে আছেন এবং ওসমান হাদির আহত হওয়ার পর থেকে সমস্ত মিডিয়া থেকে বেগম জিয়ার যে খবরাখবর সেটা ব্ল্যাক আউট হয়ে গেছে। আগে যেভাবে তার শারীরিক অবস্থা জানানোর বাধ্যবাধকতা ছিল, ঠিক সেই জিনিসটি আমি এই ওসমান হাদির ঘটনার পর একটা দিনও দেখিনি। 2 নম্বর হলো যে মানুষ স্বভাবতই ভুলে যায়, আর মানুষের আবেগ যেখানে খুব প্রবল হয়
সেখানে বিবেক ধীরে ধীরে কমতে থাকে। এখন এই বেগম জিয়া একই বেগম জিয়া উনি যখন গৃহবধূ ছিলেন তখন তাকে কেন্দ্র করে মানুষের এক ধরনের আবেগ ছিল। তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এক ধরনের আবেগ, প্রধানমন্ত্রী আর এক ধরনের আবেগ, তিনি যখন জেলে গেলেন তখন আর এক ধরনের আবেগ, আবার তিনি এই সময়টিতে বিএনপির সুসময়ে এখন যে ধরনের কথাবার্তা, ইতিবাচক কথাবার্তা তার সম্পর্কে বলা হচ্ছে, এটাও একটা বিরাট আবেগ। আর এই যে বেগম জিয়াকে নিয়ে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা যে কথা বলছেন, তাকে মানে আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধুকে সার্বজনীন নেতা বানানোর চেষ্টা করছে এবং শেষমেশ ফেল করেছে, আর বিএনপিও এখন ক্ষমতায় না থেকেও বেগম জিয়াকে দেশের অবিসংবাদিত এবং সার্বজনীন নেত্রী হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, জামায়াতের জন্য সেটা খুবই কষ্টকর। এই কারণে জামায়াতের যে অহংকারের অলংকার, যে সকল নেতৃবৃন্দ, তারা সবাই এখন মরে যাওয়ার পরেও তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। তো লাঞ্ছিত করা হচ্ছে সেই যেন তেন লাঞ্ছিত নয়, ডাকসু ভবনের সামনে তাদের ছবি এঁকে, বিশ্ববিদ্যালয়ে তাদের ছবি এঁকে যাচ্ছেতে যে কাজগুলো করা হচ্ছে, আর তার বিপরীতে বিএনপির একটা যাকে বলা হয় শ্রদ্ধার জায়গা আছে, এটা সঙ্গত কারণে জামাতের জন্য সুখকর নয়। তো সেই দিক থেকে যেটা হলো যে এই যে বেগম জিয়ার যে অসুস্থতা এবং ওসমান হাদির ঘটনার পরে তাকে যে ব্ল্যাক আউট করে দেওয়া বা হয়ে যাওয়া, এটি কৌশল হতে পারে আর এটি প্রাকৃতিক হতে পারে, কিন্তু ঘটনা যাই হোক না কেন, মানুষ দীর্ঘদিন কোনো অসুস্থ মানুষকে নিয়ে মাতামাতি করে না। এমনকি নিজের বাবা মা দীর্ঘদিন যদি বিছানায় থাকেন, শয্যাশায়ী থাকেন, অনেক সন্তান বলেন যে আল্লাহ তুমি এই যে কষ্ট দিচ্ছ এর সাথে তাকে উঠিয়ে নিয়ে যাও। তো কাজী আজকের দিন থেকে 25 তারিখ পর্যন্ত, কিংবা ধরুন একেবারে 29 তারিখ পর্যন্ত, কিংবা ধরুন একেবারে নির্বাচনের পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা, অসুস্থতা, তার বেঁচে থাকা না থাকা, এগুলোর উপরে বিএনপির তকদির নির্ভর করছে। আর এই বিষয়টি এতটা সেন্সিটিভ, এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। গেল দুটো। অন্যদিকে যেটা হলো যে বিএনপির বিরুদ্ধে যে পক্ষ, তারা যে অ্যাকশনগুলো দেখাচ্ছে, সেই অ্যাকশনগুলো কিন্তু মানে রীতিমতো সারা বাংলাদেশকে তোলপাড় করছে। যেমন ধরুন ওসমান হাদির যে হত্যা প্রচেষ্টা, তো এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা, মির্জা আব্বাসকে জড়ানোর চেষ্টা, এটা আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে যতটুকু কাজ করেছে এতে কিন্তু বিএনপির শক্তিমত্তা স্তমিত করে দিয়েছে। তো এই যে ওসমান হাদিকে যারা এই গুলি চালিয়েছে, তারা আর যা হোক বিএনপির লোক নয়, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। 2 নম্বর হলো যে তারা বিএনপির শত্রু। এখন কারা করেছে সেটা সবাই যেমন একবাকে বলার চেষ্টা করছে, ভারত থেকে হচ্ছে, আওয়ামী লীগ থেকে হচ্ছে, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগ তো বিএনপির বন্ধু নয়। তো কাজেই এখানে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অ্যাকশন দেখাচ্ছে, আর আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি শুধু চিন্তা করতে পারছে, রাগ হতে পারছে, ক্রোধ দেখাতে পারছে, পরিকল্পনা করতে পারছে, কোনো অ্যাকশন দেখাতে পারছে না। আর যে সকল অ্যাকশন দেখাতে পারছে সেটা তৃণমূলে আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তাদের আসলে ঘোড়ার ডিম, কিছুই হচ্ছে না, একটা পশমও তাদের স্পর্শ করা যাচ্ছে না। গ্রামে হয়তো রাগ হয়ে আপনি আওয়ামী লীগ কোনো নেতার গরু চুরি করছেন, গরু ধরে নিচ্ছেন, জবাই করছেন, কোনো আওয়ামী লীগের কর্মীর বাড়িঘরে হামলা চালাচ্ছেন, 2-4টে ধর্ষণের ঘটনা ঘটছে, লুটপাটের ঘটনা ঘটছে, এবং এগুলো মানে বিএনপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে আরো গজব তৈরি করছে। গেল এটা। যদি আওয়ামী লীগ না হয়ে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকে, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, দেশি শক্তি, বিদেশি শক্তি, ওটা বিএনপির জন্য আরো মারাত্মক অ্যাকশন। তো এই অ্যাকশনের পরে আপনি ধরুন এই যে একটা বিজয় দিবস গেল, এই বিজয় দিবসে বিএনপির যারা প্রতিপক্ষ, তারা যে অ্যাকশনগুলো দেখিয়েছে, সেই অ্যাকশনের অ্যাগেনস্টে বিএনপি রীতিমতো বেকুব হয়ে গেছে। বিএনপির বড় বড় নেতারা যেভাবে অসহায় বোধ করেছে এই 16 ডিসেম্বর তারিখে, এবং কার্যত বিএনপি মানে এই তোষণ নীতি, মানে এখন সবকিছু তারা ভালোই ভালোই, নরমে নরমে তারা করতে চাচ্ছে। তারা একবার বলতে পারেনি যে কেন কুচকাওয়াজ হলো না। তারা এই অনুষ্ঠানে সদল বলে বঙ্গভবনে যেতে পারেনি, রাষ্ট্রপতির পাশে তারা দাঁড়াতে পারেনি,
এমনকি সেনাপ্রধানের পাশে তারা দাঁড়াতে পারেনি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়াতে পারেনি। তারা অনেকটা কুলহারা রমণীর মতো হয়ে গেছে। তারা এনসিপির সঙ্গে যেতে পারছে না, জামাতের সঙ্গে যেতে পারছে না, আর একা একা জোরে জোরে হাত পিত্তেশে করতে পারছে না। অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে বিএনপির মধ্যে, এটা নিয়ে আপনাকে কল্পনা করতে হবে। আপনি তাদের কোনো অ্যাকশন বা রিয়াকশন দেখতে পারছেন না, আর প্রতিপক্ষ এখানে রীতিমতো অ্যাকশন দেখাচ্ছে। এরপরে সেটি হলো বিএনপির শীর্ষ অনেকগুলো নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে। টার্গেট বলতে হাদির মতো কোনো টার্গেট নয়, কিন্তু হাদির মতো টার্গেট হতে পারে এই ভয় বিএনপির অনেক নেতার মধ্যে যে ঢুকে গেছে, এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে বিএনপির একজন প্রার্থী নির্বাচনের প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, আর আরো অনেকে নির্বাচনী এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছেন, অনেকে রাত বিরেতে চলা বন্ধ করে দিয়েছেন। কিছু লোক আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি একেবারে মানে তাদের মুখে হাসি নেই, সবাই নেতা আসবেন 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করছে। তো এটা একটা অ্যাকশন, প্রতিপক্ষের অ্যাকশন, সেই অ্যাকশনে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। 2 নম্বর হলো যে ধরনের সাইবার যুদ্ধ বিএনপি নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে, অনেকে এর দ্বারা আক্রান্ত হয়েছেন, অনেকে মেজাজ হারিয়ে ফেলছেন। বিশেষ করে মির্জা আব্বাস সাহেব তো সিরিয়াস মেজাজ হারিয়ে ফেলেছেন। তো মির্জা আব্বাসের মতো আরো অনেকে, মির্জা ফখরুল সাহেব মেজাজ হারিয়ে ফেলেছেন। বিএনপির অনেক যারা নেতাকর্মী রয়েছেন তারাও মেজাজ হারিয়ে ফেলেছেন, অনেকে কথা বলতে চাচ্ছেন না। টেলিভিশন টকশোগুলোতেও ঠিক তাদের সেই উপস্থিতি দেখা যাচ্ছে না। তাদের যারা প্রতিপক্ষ, তারা একতরফা গিয়ে সেখানে যে ন্যারেটিভগুলো তৈরি করছেন, সেই ন্যারেটিভে বিএনপি সারা শরীর মানে জ্বলে যাচ্ছে। তো এই যে মির্জা আব্বাস সাহেবের মতো, মির্জা ফখরুল সাহেব, গয়েশ্বর বাবু, সালাউদ্দিন সাহেব তো রীতিমতো নির্বাসনে গেছেন, গত সেই 10-12 দিন ধরে তার কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। তারপর আপনার সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, তারপর ইকবাল মাহমুদ টুকু সাহেব, অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ডক্টর মঈন খান, ওনাদের কারোরই বক্তব্য শোনা যাচ্ছে না। অথচ তারা যে কথা জানেন, বক্তব্য জানেন, আওয়ামী লীগ জামানাতেও কিন্তু তারা মানে শেখ হাসিনার মসনদ কাঁপিয়ে দিতেন বিভিন্ন রকম কথাবার্তা বলে। তারা ভয় মানে এই যে সবাই বলে, কিন্তু শেখ হাসিনার জামানাতে এই যে জেলে ঢুকানো হলো, জেল থেকে বের হলো, বের হয়ে তারা এমন একটা বক্তব্য দিতেন শেখ হাসিনার সম্পর্কে। কিন্তু এখন কি একটা অজানা আশঙ্কা, তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারছেন না, গোলাম আজম সাহেবকে নিয়ে কথা বলতে পারছেন না, ডাকসু নিয়ে কথা বলতে পারছেন না, ডক্টর ইউনূসের নাম নিতে গিয়ে তাদের অজু করতে হচ্ছে রীতিমতো। তা এই যে একটা অবস্থা, যে পাক পবিত্র অজু করতে হচ্ছে, দাঁত মাজতে হচ্ছে, ভালো পোশাক আশাক পরতে হচ্ছে, যেন কোনো অবস্থাতেই বিএনপি নেতাদের কোনো বক্তব্য দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস কষ্ট না পান। তো এই যে একটা মানসিক চাপ, ভীষণ রকম একটা মানসিক চাপ, এটা যে রসায়ন, সেই রসায়নে বিএনপি আপনি নুয়ে পড়ছে। এটা ফলভারে নয়, আপনি নুয়ে পড়েছে। এখন সব নুয়ে পড়া, যেটিকে বলা হয় মুতাওয়াজ্জু। তো মুতাওয়াজ্জু হওয়া মানে একটা নির্দিষ্ট দিন, ক্ষণ, ব্যক্তি, সময়ের উপর নির্ভর করা, এটাকে বলা হয় মুতাওয়াজ্জু আরবিতে। এই মুতাওয়াজ্জুর তারিখটা হয়ে গেছে 25 তারিখ, 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেবের আগমন। কিন্তু এই 25 তারিখ তো অনেক দূর। এখন বিএনপির জন্য 25 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই 25 মিনিটের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেই জায়গাটাতে বিএনপি কোনো অ্যাকশন নিতে পারছে না, রিয়াকশন দেখাতে পারছে না, আর প্রতিপক্ষ একটার পর একটা অ্যাকশন দেখিয়ে যাচ্ছে। ফলে কি হলো, এত বড় একটি রাজনৈতিক দল, ব্রুট মেজরিটি 35%, আর 280টি সিটে সংসদীয় আসনে নিশ্চিত বিজয়ের হাতছানি, সরকার গঠনের শতভাগ নিশ্চয়তা। আর ঠিক সেই জায়গাতে যখন এইরকম একটা সম্ভাবনার উল্টো দিকে যখন এই আতঙ্কগুলো কাজ করে, তখন কেমন লাগে বলেন তো? যে কোনো মানুষেরই তো খারাপ লাগে। আমরা কি করতে পারি? দোয়া করতে পারি, তসবিহ তাহলিল করতে পারি। যেহেতু বিএনপি অ্যাকশন দেখাচ্ছে না, আমরা কি করে অ্যাকশন দেখাবো? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হিকমত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সময় সম্পর্কটিকে বলা হতো সোনালী অধ্যায় বা ঐতিহাসিক বন্ধুত্ব, এখন তা পরিণত হয়েছে তালাকপ্রাপ্ত প্রতিবেশীদের সম্পর্কে, যেখানে একে অপরের বাড়ির দিকে অভিযোগের নোটিশ ছুঁড়ে মারাটাই যেন নতুন স্বাভাবিকতা।
মাত্র 3 দিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে। কূটনৈতিক শীতলতার এমন চরম বহিঃপ্রকাশ সচরাচর দেখা যায় না। সবশেষ 17 ডিসেম্বর দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর যে বার্তা এসেছে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হজম করতে পারেনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো শটান বলে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না। দর্শক, গত কয়েক সপ্তাহে ঢাকা এবং দিল্লির মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা যাচ্ছে তা কেবল সম্পর্ক শীতল হওয়ার লক্ষণ না, এটি সম্পর্ক তলানিতে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। একে যদি একটি বলিউড বা ঢালিউড সিনেমা বলা যায় তবে নিঃসন্দেহে এর নাম হবে চোখের বদলে চোখ, দ্য টিট ফর ট্যাট। প্রশ্ন হলো, কেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত মাত্র এক সপ্তাহে সম্পর্কের পারদ এত চড়ে গেল? তাও আবার নির্বাচনের আগে কেন? উত্তেজনার পারদ যদি বাড়ে তাহলে সামনের দিনগুলোতে কি বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক এই উত্তেজনার পটভূমি বুঝতে হলে গত বছর আগস্ট মাসের বরফকে বুঝতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই এই সম্পর্ক তার পুরনো উষ্ণতা হারায়। তখন বাংলাদেশের সরকার সমর্থকরা ব্যাপকভাবে ভারত বিরোধী বক্তব্য দিতে শুরু করেন। এমনকি অভিযোগ উঠেছিল অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের পক্ষ থেকে বিতর্কিত মানচিত্র পোস্ট করা হয়েছিল, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অংশগুলো বাংলাদেশের সঙ্গে জুড়ে একটি বৃহত্তর বাংলাদেশ দেখানো হয়েছিল। দিল্লি এটিকে চরম উস্কানি হিসেবে দেখেছিল। আবার ভারতে বসে অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার সরকারি পর্যায়ে নালিশ জানানো হয়, কিন্তু ভারত তাতে খুব একটা কা করেনি কখনোই। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্র চোখের বদলে চোখ নীতি শুরু হয়। দিল্লি লজিস্টিক সমস্যার কথা বলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়, আর ঢাকা পাল্টা হিসেবে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। পরে ভারত কিছু বাংলাদেশি পণ্যের স্থল প্রবেশও নিষেধাজ্ঞা দেয়। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এ নিয়ে 2 দফা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছে। তবে শুরু থেকেই ভারত সরকার বলে আসছিল শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছে। ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দিবে না সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে ফেলেছে, যে কারণে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো ধরনের রাগ ঢাক না রেখেই বলেছেন, ভারত সরকার ফেরত না দিতে চাইলে বাংলাদেশের কিছুই করার নেই। শেখ হাসিনা ভারতে থাকা এবং ভারত থেকে তার বক্তব্য দেখে ঘিরে দুই দেশের মধ্যকার উত্তেজনা সত্ত্বেও দেশ দুটির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঠিকঠাকই ছিল। 15 ডিসেম্বর সচিবালয়ে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, মূল্যস্ফীতির চাপ সামলাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি 17 ডিসেম্বর যখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ঘেরাও কর্মসূচির ডাক ওঠে, তখনও গণমাধ্যমের খবরে বলা হলো 3 মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজির আমদানির দাম পড়েছে 43 টাকা। আমদানি শুরু হয় দেশের বাজারে দাম কমেছে কেজিতে অন্তত 40 টাকা। সোমবার ও বুধবার 2 দিনে 120 মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে আসে। তবে অর্থনীতি আর বাণিজ্যের এই সম্পর্ককে ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক আর রাজনৈতিক সম্পর্কে যে উত্তেজনা তা আবারও হঠাৎ বেড়ে গেল গত 12ই ডিসেম্বরের পর থেকে। 12ই ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। হাদির উপর হামলার পর দিনই অধ্যাপক ইউনূসের সাথে দেশের 3টি রাজনৈতিক দলের বৈঠক হয়। বৈঠক থেকে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে দাবি তোলেন, শেখ হাসিনা ভারতে বসে কথা বলার পেছনে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকতে পারে। এজন্য ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করে কৈফিয়ত তলব করতে হবে। নাহিদ ইসলামের দাবির পরদিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। তলবের মূল কারণ কি ছিল?
ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের উস্কানিমূলক বক্তব্য। ঢাকা অভিযোগ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশ শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চায়। দর্শক, এ নিয়ে বিগত 16 মাসে অন্তর্বর্তী সরকার ভারতীয় হাই কমিশনারকে অন্তত 5 বার তলব করেছে, কিন্তু ক্লাইম্যাক্স এখানেই থামেনি। এই উত্তেজনার মধ্যেই সরকার সমর্থক শক্তিগুলো আরো বড় হুমকি নিয়ে আসে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেন তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে স্পর্শকাতর এলাকা ভারতের 7 সিস্টার্স ভাঙ্গার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করবেন। একই দিনে জুলাই ঐক্য ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে। দিল্লির জন্য এই হুমকি ছিল যেন সরাসরি তাদের রান্নাঘরে আগুন লাগানো, যা নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই উত্তেজনা কেবল কূটনৈতিক বাক বিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা তার ঢাকা মিশনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। 17 ডিসেম্বর ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন পরের বার তারা খন্তা কোরাল নিয়ে আসবে এবং ভারতীয় হাই কমিশনার একটা ইটও আস্ত রাখা হবে না। দর্শক, ঢাকার 15 ডিসেম্বরের তলব এবং হাসনাত আব্দুল্লাহর ঘোষণার 3 দিনের মাথায় নয়াদিল্লি পাল্টা জবাব দিল। 17 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের এই পদক্ষেপটি ছিল স্পষ্টতই কূটনৈতিক জগতে যাকে টিট ফর ট্যাট বলা হয় তারই প্রতিফলন। আব্দুল্লাহর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মিস্টার শর্মা বলেছেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে নয়াদিল্লি বেশি দিন চুপ থাকবে না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থে এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি। দর্শক, বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি প্রকাশ করেছে তার শব্দগুলো ছিল কূটনৈতিকভাবে কিছুটা আক্রমণাত্মক। এই বিবৃতিতে 3টি প্রধান পয়েন্ট ছিল যা ঢাকার সাম্প্রতিক অভিযোগ এবং পদক্ষেপগুলোকে বাতিল করে দেয়। ভারত সবচেয়ে বড় উদ্বেগ জানায় ঢাকায় অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় হাই কমিশনকে কেন্দ্র করে নিরাপত্তার সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। এই উদ্বেগের প্রমাণ দেখা গেছে যখন চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক বন্ধ করে দেওয়া হয়। ভারত বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান বা ফলস ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এই মিথ্যা কাহিনী বলতে সরাসরি ঢাকার সেই বয়ানকে বাতিল করে দেওয়া হলো, যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা ভারতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন অথবা শরীফ ওসমান হাদির হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে। দিল্লি প্রকান্তরে বোঝাতে চায় ঢাকার এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং ভিত্তিহীন। এটি ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত। তারা আপাতত শেখ হাসিনাকে প্রত্যর্পণের ঝুঁকি নেবে না, কারণ এতে ভারতের অন্যান্য মিত্রদের কাছে দিল্লি একটি অবিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত হতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বরং উল্টো অভিযোগ করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি। দর্শক, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দক্ষতা এবং তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার শামিল। ভারত প্রমাণ দাবি করার মধ্য দিয়ে ঢাকার অভিযোগের ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করলো। দিল্লিকে তাহলে এটা বার্তা দিতে চাইছে, আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর চলে না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে
পদক্ষেপ নিতে হয়। যদি তাই হয় তাহলে এই মন্তব্য বাংলাদেশের সরকার পক্ষের জন্য সেটি হতে পারে একটি কূটনৈতিক আঘাত। বিবৃতির 3 নম্বর পয়েন্টে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানায়। এই উপদেশ বা নসিহতে ছিল বাংলাদেশের জন্য শেষ পেরেক। অবশ্য ভারতের এই নসিহত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি দিল্লিতে হাই কমিশনারকে তলব করা এবং নির্বাচন নিয়ে ভারতের উপদেশ দেওয়া উভয় বিষয়ে আপত্তি জানান। তিনি কার্যত ভারতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে তারা প্রতিবেশীদের উপদেশ চান না, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেন তিনি। অবশ্য কূটনীতিক হিসেবে তৌহিদ হোসেন হাসনাত আবদুল্লাহর মতো নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য থেকে সরকারকে দূরে রেখেছেন। বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীকে তার ভূমিতে আশ্রয় দিবে না। দর্শক, এরই মধ্যে ভারতের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠক উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে এসেছেন। অবশ্য এই খবরের পক্ষে বা বিপক্ষে দেশ দুটির সরকারি পর্যায় থেকে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিকভাবে ভারতের কাঁধে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণের ভার চাপিয়ে দেন। তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় তাহলে বাংলাদেশ তাকে থামাতে পারবে না। তিনি বলেছেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে থামাক যাতে বাংলাদেশের নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়। দর্শক, প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশ মূল্যস্ফীতি কমানোর জন্য ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি করছে, কূটনৈতিক পর্যায় থেকে স্বাভাবিক সম্পর্ক রাখার কথা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে কেন হঠাৎ করে অভ্যন্তরীণ রাজনীতির মাঠ ভারত বিরোধী প্রচারণায় গরম হয়ে উঠল? বিশ্লেষকরা মনে করেন এর কারণ বহুমুখী এবং গভীর নির্বাচনী কৌশলের সাথে সম্পর্কিত। সেনা ও পুলিশ প্রহরায় সারা দেশ ঘুরেও ভোটের কিংবা রাজনীতির মাঠে যমুনার বাইরে কোনো কদরই নেই কিংস পার্টি নেতাদের। বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে নির্বাচনের জোয়ারে ট্রেনে নিজেদের আনতে ভারত বিরোধী প্রচারণাকেই বেছে নিয়েছেন। কারণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় বিএনপি, জামাত সহ প্রতিষ্ঠিত দলগুলোর পক্ষে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। আবার 25শে ডিসেম্বর যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসেন তাহলে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে। বিশ্লেষকরা মনে করেন, বড় দলের নেতা হিসেবে তারেক রহমান বা বিএনপি নেতাদের পক্ষে সরাসরি ভারত বিরোধী বক্তব্য দেওয়াটা সমীচীন নয়। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় রাজনীতির হালে ঠাঁই না পাওয়া কিংস পার্টির নেতারা। ভারত বিরোধী বিরূপ মন্তব্য আসতে পারে এমন আভাস পেয়ে বিএনপির পক্ষ থেকে 16 ডিসেম্বর জুলাই ঐক্যের কর্মসূচিতে কাউকে পাঠানো হয়নি। জামাত ইসলামীর শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এই মুহূর্তে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভারত বিরোধী কোনো বক্তব্য দেয়া যাবে না। তবে জুলাই আন্দোলনের পর যেসব ছোট ছোট দল গর্জে উঠেছে তাদের মূল নেতারা নিজেদের আসর নিষিদ্ধ করতেই ভারত বিরোধী কৌশল নিয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে ভারত বিরোধী সুর আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত সরকার যদি বড় ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগে যায় তাহলে পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে যেতে পারে। সাবেক কূটনৈতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, 7 সিস্টার্স নিয়ে কথা বলার কারণে ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয়। অনেকে হয়তো মিন করে অনেক কিছু বলেন না, কিন্তু এ ধরনের মন্তব্য অনেক সময় দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য। দর্শক, গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট করে তুলেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে সোনালী অধ্যায় এখন অতীত বিষয়। দিল্লি বলছে ঢাকা প্রমাণ ছাড়া মিথ্যা বয়ান দিচ্ছে, আর ঢাকা দিল্লির নসিহত প্রত্যাখ্যান করছে। এই চরম উত্তেজনার প্রধান কারণ হলো আসন্ন নির্বাচন এবং ভারত জুজু কার্ডের রাজনৈতিক ব্যবহার।
নির্বাচনের আগে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে চায় অনেকেই। হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা ভারতকে সেভেন সিস্টার্স ভাঙ্গার হুমকি দিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। কিন্তু এই খেলায় ঝুঁকিও আছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ঠিক আগে এমন চরম খারাপ সম্পর্ক তৈরি হলে তা নির্বাচনের পরের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতাকে ঝুঁকিতে ফেলতে পারে। ভারত যদি বাণিজ্যকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তবে বাংলাদেশের অর্থনীতিতে স্বল্পমেয়াদে সংকট আসতে পারে। তবে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই কূটনৈতিক মঞ্চের নাটকীয়তা হয়তো নির্বাচনের আগ পর্যন্ত থামবে না। আপাতত যেন তারা একে অপরের দিকে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সাধারণ মানুষ ভাবছে এই ইগো লড়াইয়ে শেষ পর্যন্ত লাভটা কার হবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।